প্রবল তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি, হিট স্ট্রোকে মারা যাচ্ছে প্রাণীগুলো। দেশে চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে পোলট্রি খাতেও। গরমের কারণে হিট স্ট্রোক করে মারা যাচ্ছে মুরগি। পানি ছিটানো সহ বিভিন্ন ব্যবস্থা নেয়ার পরও ঠেকানো যাচ্ছে না মৃত্যু। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। নারায়ণগঞ্জ ঘুরে ফরহাদুর রহমানের রিপোর্ট। সপ্তাহখানেক ধরে দেশে বইছে তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন, অসহনীয় গরমের প্রভাব পড়েছে পোলট্রি খাতেও। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পোলট্রি ব্যবসায়ী মেহেদি হাসান গত কয়েকদিনের গরমে তার খামারে প্রতিদিন গড়ে মারা গেছে 50 থেকে 60টি মুরগি। একই অবস্থা এলাকার আরেক ব্যবসায়ী সেলিমের খামারেও। তাপমাত্রার প্রভাব পড়েছে মাংস ও ডিম উৎপাদনেও। লাস্ট টিপে আমার প্রায় 40,000 টাকার মতো লস হয়েছে। এই টিপে এখনো হিসাব টিসাব মানে যেহেতু বিক্রি করি না, হিসাব করতে পারবো না। চালের উপরে পানির ঝর্ণা দিয়েও রাখতে পারতেছি না, মুরগি দৈনিক নষ্ট হচ্ছে। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, সারা দেশে বর্তমানে প্রায় 80,000-এর বেশি পোলট্রি খামার রয়েছে, যার প্রতিটিতে পড়ছে চলমান তাপপ্রবাহের বিরূপ প্রভাব। তাপমাত্রা কমাতে ঘরের চালে পানি ছিটানো সহ নানা উদ্যোগেও ঠেকানো যাচ্ছে না মুরগির মৃত্যু। লেবুর শরবত খাওয়াই, চিনি খাওয়াই, আরো কত কিছু মেডিসিন খাওয়াই, কিন্তু মুরগির সময় মতো রাখা যাইতেছে না। 270টা মতন মুরগি মারা গেছে। আমি 20 দিন পালার পরে মুরগি বেঁচে দিয়েছি। একসাথে আমার প্রায় 300 মুরগা মারা গেছে। চলমান তাপপ্রবাহের কারণে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন আশঙ্কা করছে সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে অন্তত 20,000 খামার। আমরা টিকতে পারতেছি না, অতিরিক্ত গরমে আমাদের পর্যাপ্ত মুরগি হেডস্ট্রোক করে মারা যাচ্ছে। 1000 মুরগিতে 200 থেকে 250 মুরগি মারা যাচ্ছে। তার মানে আমার উৎপাদন খরচটা অনেকটাই বেড়ে যাবে এবং মুরগির দামটাও স্বাভাবিক পর্যায়ের সামনে সংকট সৃষ্টি হতে পারে। সংকট মোকাবেলায় সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তার দাবি খামারিদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। অসহ্য গরম আর লোডশেডিংয়ের পাশাপাশি রংপুর নগরীর বাসিন্দাদের এখন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে মশার যন্ত্রণা। কিন্তু মশক নিধনে এখনও কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি সিটি কর্পোরেশন। অতিষ্ঠ নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতা আর নগরীর ভিতর দিয়ে বয়ে যাওয়া শ্যামা সুন্দরী খাল সংস্কার না করার কারণেই ডেঙ্গু সহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। রংপুর নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া 12 কিলোমিটার দীর্ঘ শ্যামাসুন্দরী খাল সংস্কারের অভাবে এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। মশার কামড়ে ম্যালেরিয়ায় মায়ের মৃত্যুতে 1890 সালে জনকীবল্লভ সেন খনন করেছিল এই শ্যামাসুন্দরী। তবে এই খালটি এখন এডিস সহ নানা ধরনের মশার প্রজননের উর্বর ভূমি। আর মশার যন্ত্রণা থেকে রেহাই পেতে 2 মাসের শিশুসহ 3 মেয়েকে নিয়ে দিনের বেলা কয়েল ও মশারি খাটিয়ে রেখেছেন রংপুর নগরীর 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিপি বানু। একই অবস্থা নগরীতে বসবাসকারী অন্য বাসিন্দাদেরও। মশা যেখানে কামড় দিচ্ছে ওইখানে ঘা হয়ে যাচ্ছে, এত মশার উপদ্রব। আমরা চাই যে মশাটা যাতে দূর হয়ে যায়। এখানে খুব মশা, এখানটা আমরা মশারির ভিতরে পড়তে বসি, বাইরে পড়তে বসতে পারি না, খেলতেও পারি না। 4টা বাজলে বাড়িতে থাকা যায় না, একবার মশার মধ্যে মাছির মতো ছায়া ধরে। আমাদের এইখানে কতগুলো ফ্যামিলি থাকে, সবাই মশার উপদ্রবে বাঁচা যায় না, দিনের বেলা মশা। সচ্ছল পানি ছিল, আমরা এখানে এই পুল থেকে ড্রাইভ করে গোসল করতাম। এখন এখানে একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং এটাকে মানুষ দখল করিয়া আশেপাশে যে বাড়িঘরগুলো হয়েছে এবং এখান থেকে মশার সৃষ্টি হচ্ছে। আমাদের যে মেয়র মহোদয় সাহেব আছেন, আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব, আপনি একটু আসেন, একটু শ্যামাসুন্দরীটার পাশ দিয়ে একটু হাঁটেন, একটু দেখেন কি অবস্থাটা এই শ্যামাসুন্দরী খালের। তবে সিটি মেয়রের দাবি, শ্যামাসুন্দরী ধ্বংসের দায় নগরবাসীর, আর সপ্তাহখানেকের মধ্যে শুরু করবেন মশক নিধন কার্যক্রম। শ্যামাসুন্দরী ক্যানেলটা হচ্ছে একটা মানে মশার অভয়ারণ্য। নাগরিক কিছু দায়িত্ব আছে, সে দায়িত্বটা কিন্তু আমরা করতেছি না। তুমি শ্যামাসুন্দরীর 2 ধারের বাড়ি দেখবা, সমস্ত ল্যাট্রিনের লাইন শ্যামাসুন্দরীতে লাগানো। তে কোনো দিন একটা তুমি ক্যানেলের ধার দিয়ে যাবা, দুর্গন্ধে তোমার ক্যানেলের পানি যে দুর্গন্ধ, এটা তোমার নাকে আসবেই। শ্যামাসুন্দরী সংস্কারে 2012 সালে 24 কোটি 80 লাখ এবং এর আগে 2008-09 আরও 12 কোটি টাকা ব্যয় করা হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সুপেয় পানির অভাবে রীতিমতো রাস্তায় নেমে মিছিল করছেন নগরবাসী। লাইনের পানিতে করতে পারছেন না গোসল, পারছেন না গৃহস্থালির কাজকর্ম করতেও, আর খাবারের কথা তো চিন্তা করাই দায়।
এমন সংকটে বাড়ছে শিশুসহ সব বয়সী মানুষের রোগ ব্যাধি। স্থানীয়দের দাবি, বারবার অভিযোগ করেও মিলছে না সমাধান। তবে এবার নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে সমাধানের আশ্বাস দিলেন কর্তৃপক্ষ। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় বিস্তারিত আমার করা প্রতিবেদন। কলস, বোতল কিংবা বালতি, যার যা আছে তাই নিয়ে ছুটছেন। গন্তব্য পানির পাম্প। দীর্ঘ পথ আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে করতে হয় পানির জন্য যুদ্ধ। রাজধানীর ত্রিমোহনী এলাকার এটি প্রতিদিনের চিত্র। এলাকায় 3টি পানির পাম্প থাকলেও 2টি থেকে আসে ময়লা পানি। ভরসা কেবল একটি, তাই এর সামনে পানি সংগ্রহে প্রতিনিয়ত চলে এই যুদ্ধ। পানির অপর নাম জীবন হলেও এই এলাকার মানুষের জন্য পানি বিভিন্ন রকমের রোগের কারণ। এখানকার মানুষ অনেকেই হয়তো ভুলতে বসেছেন পানির আসল রং কিংবা স্বাদ। তীব্র পানির সংকট আর সুপেয় পানির অভাবে একদিকে যেমন বাড়ছে রোগবালাই, অপরদিকে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহের ভোগান্তি। ঠিক কিভাবে মিলবে এই সমস্যার সমাধান, তার কোনো নেই সহজ উত্তর। ভোগান্তির গল্প এখানেই শেষ নয়। সংগ্রহ করা এই পানি দিয়েই চলে গোসল, খাওয়া, রান্না বান্না সহ সব কাজ। এমনকি পানি খেতেও হয় হিসেব করে। এত তো পানি লাগে সংসারের মধ্যে, এই টানা হিসা করতে করতে আমরা কিছু পানি খাই, কিছু না খাই, কমায় কমায় খাই। পানি কি কমায় খাওয়ানোর জিনিস? প্রথম যখন এই পাম্প ছাড়ছে তখন ভাত রাঁধছে, আমরা তো জানি না, ভাত একটা কয়লার মতো কালো হয়েছে, খাইতে পারিনি। আঙ্গর কি এই পানি খাওয়াই মারবো নাকি বালা করে আঙ্গরে দিব? আমরা এই পানি খাই আমগর মরণের দশা। নল থেকে পড়া পানি দেখে বোঝা দায় পানি না অন্য কিছু। এই ময়লা পানি যেমন খাওয়ার অনুপযোগী, তেমনি রান্নার কাজেও ব্যবহার করা যায় না। এমনকি খেলেই হয় নানান রোগ। বারবার অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। আমরা পানি খাইতে পারি না, চুলকায়, এই যে শরীর গোটা হয়ে গেছে। ঠিকই বিল দিতেছে, অনেক অভিযোগ করতেছি, কিন্তু আমাদের অভিযোগ কোনো কাজে লাগতেছে না। যদিও ভিন্ন সুর কর্তৃপক্ষের। আশ্বাস, 15 থেকে 20 দিনের মধ্যেই পানির ভোগান্তি কমবে এই এলাকার মানুষের। এই প্রবলেমটা আমি জানি, দেখেন আয়রন ওয়াল প্ল্যান্ট বসানোর জন্য অলরেডি কাজ চলতেছে। কতদিনের মধ্যে সমাধান হতে পারে? এটা তো নাকি দীর্ঘদিনের সমস্যা বলছেন। আয়রনটা দীর্ঘদিনের সমস্যা। আমরা প্ল্যান্টের কাজ অলরেডি চলতেছে, ভেসেলগুলো রেডি হচ্ছে, হয়তো আমাদের 15-20 দিনের ভিতরে ইনশাআল্লাহ বসে যাবে। ত্রিমোহনী এলাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ ভুগছেন সুপেয় পানির সংকটে। গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ভোগান্তি বাড়ার আশঙ্কা নগরবাসীর। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আপাতত বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা, যার অন্যতম কারণ চীনের শক্ত শর্ত এবং নিজস্ব বিনিয়োগের সক্ষমতার অভাব। অথচ তিস্তার 2 তীর রক্ষায় বিপুল অর্থ ব্যয় আবারও একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অধিকার কর্মীরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে জোড়াতালি দেয়া যে কোনো প্রকল্পই হবে সরকারের অর্থের অপচয়। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ভারতের সিকিম থেকে নেমে আসা তিস্তা এখন পানির অভাবে পরিণত হয়েছে শাখা নদীতে। অথচ এই নদীর উপর ভর করেই জীবনযাপনের রসদ যোগান উত্তরের কোটি মানুষ। পরিচর্যার অভাবে নানা দিকে গতি পরিবর্তন করে এখন অনেকটাই দিশেহারা উত্তরের এই জীবনরেখা। বর্ষায় প্লাবন আর ভাঙ্গনের তাণ্ডবে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম, আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ধুধু বালুময় প্রান্তর। অথচ ভারতের সঙ্গে তিস্তা চুক্তিতে বলা ছিল নদীর 36% পানি পাবে বাংলাদেশ, আর ভারতের হিস্সা 39%। বাকি 25% পানি সংরক্ষিত থাকবে। কিন্তু বর্ষা বাদে বছরের বাকি সময় 10%-এর বেশি পানি পাওয়া যায় না। পানি নীতিমালা যেই আছে অথবা আরও অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, আমরা যদি একটা অভিযোগ দায়ের করি তাহলে আমরা আমাদের এই নদীর পানির ন্যায্য হিস্সা আমরা পাবো। তিস্তা নির্ভর কোটি মানুষের জীবন জীবিকা যখন হুমকিতে, তখন আশার আলো জাগানিয়া হয়ে আসে তিস্তা মহাপরিকল্পনা। আমাদের তিস্তা মহাপরিকল্পনা, সেটাও আমরা বাস্তবায়ন করব। পানি উন্নয়ন বোর্ড বলছে, আপাতত টাকার অভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। যদিও নদীর তীর রক্ষায় আবারও নতুন একটি প্রকল্পে মোটা টাকা খরচ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তীর প্রতিরক্ষা কাজ করে আমরা সাময়িকভাবে সম্পদ রক্ষা করা, মানুষের ঘরবাড়ি রক্ষা করার একটা চেষ্টা পরিকল্পনা হাতে নেব। নদী অধিকার কর্মীরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে অন্য যে কোনো প্রকল্পই হবে জোড়াতালি, যা কোনো কাজেই আসবে না। মূল কন্টেন্টকে বাদ দিয়ে মহাপরিকল্পনা যদি আলাদাভাবে করা হয় তাহলে মূল কন্টেন্ট কিন্তু ব্যাহত হবে, এটা টাকার অপচয়ই হবে।
বিশাল জনগোষ্ঠীর টেকসই সমাধানের পাশাপাশি উত্তরাঞ্চলকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন গবেষকরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রাস্তার চারদিকে 4 থানার সীমান্ত। অপরাধ কিংবা দুর্ঘটনা ঘটলে যেন কেউই কারো নয়। শুরু হয় দায় এড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। আবার সবচেয়ে কাছের থানা থেকে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। কিন্তু সীমানার বাইরে থাকায় যেন সেখানে যেতে মানা। খোদ রাজধানীর থানাগুলোর মধ্যেই সীমানা নিয়ে রয়েছে এমন বিভ্রান্তি। ডিএমপি বলছে অতিরিক্ত দায়িত্ব এড়াতে এমন আচরণ থানাগুলোর। আর বিশেষজ্ঞরা বলছেন এভাবে চললে পুলিশ বাহিনী থেকে মুখ ফিরিয়ে নিবে সাধারণ মানুষ। নিবিড় সাহার রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আদাবর থানার ঠিক বিপরীত পাশে আমার অবস্থান থাকলেও অবাক করার মতো বিষয়, আমি দাঁড়িয়ে আছি রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায়। অর্থাৎ ঠিক কয়েক কদম পিছিয়ে আসলে আমি আবারও চলে আসলাম রাজধানীর আদাবর থানা এলাকায়। আমার সামনের রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে কিংবা অপরাধ সংগঠিত হয়, সেক্ষেত্রে এর দায় চলে যাবে মোহাম্মদপুর থানার ওপর, যদিও এটি আদাবর থানার সামনের ঘটনা। রাজধানীর 50টি থানার অধিকাংশেরই রয়েছে সীমানা বিভ্রান্তি। এই যেমন একই জায়গায় একাধিক থানার সীমান্ত হওয়ায় অপরাধ ঘটলেই এক থানা দায় চাপায় আরেকটির ওপর। কারওয়ান বাজার সিগন্যালের চারপাশে কলাবাগান, তেজগাঁও, হাতিরঝিল ও শাহবাগ থানার সীমানা। আবার ধানমন্ডি ও পান্থপথের সংযোগস্থলে রয়েছে কলাবাগান, শেরেবাংলা নগর ও ধানমন্ডি থানার শেষ এলাকা। আর মগবাজার থেকে মালিবাগের আগ পর্যন্ত রাস্তার এক পাশে হাতিরঝিল থানা, অন্য পাশে রমনা থানা। এই স্থানগুলোতে কিছু ঘটলে সেখানে পুলিশের ভূমিকা কি? ছদ্মবেশে একজন ভুক্তভোগী হয়ে কারওয়ান বাজারে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলি আমরা। অবাক করার মতো বিষয়, ভিন্ন ভিন্ন থানায় যাওয়ার পরামর্শ দিলেন তারা। এক লোক সামনে চাকু ধরে ছিনতাইকারী মনে হয়, মানে এটা কোন থানায় যাইতে হবে? ছিনতাইকারী হলো আমার ফোন আর ওয়ালেট নিয়ে গেছে। থানা আসলে কোনটা জানতে আমরা চলে যাই তেজগাঁও থানায়। সেখানে সাফ জানিয়ে দেয়া হয় ঘটনাস্থল হাতিরঝিল থানা এলাকার মধ্যে। এটা ফোন চিন্তা এরিয়া, এটা হলো ওই যে হোটেল সোনারগাঁর সামনে। এবার হাতিরঝিল থানায় গেলে একই উত্তর মেলে, বলা হয় কলাবাগান অথবা শাহবাগ থানায় যেতে। এরপর কলাবাগান থানায় গেলে জানানো হয় মানচিত্র খুঁজে ঘটনাস্থল বের করে দেখা হবে এটি তাদের থানার অধীনে কিনা। যদি হয় তখন অভিযোগ নেবেন তারা। একটা পিও দেখতে হবে যে এটা কোন জায়গায় পিওটা করছে। শেষ পর্যন্ত কোনো থানায় রাজি হয়নি অভিযোগ নিতে। একইভাবে নানা সময়ে নানা পয়েন্টে ঘটে যাওয়া নানা অপরাধের শিকার ভুক্তভোগীরা বলছেন বিপদে পড়লে সীমানা জটিলতার অজুহাতে থানাগুলোর মুখ ফিরিয়ে নেওয়ার বিষয়টি। 3 থানার পুলিশই ছিল, কিন্তু যখন আমাদের উপরে হামলাটা হয়েছে মানে কোনো থানার পুলিশই তাদের দায়িত্ব নিতে চাচ্ছে না। এই জন্য এই থানা ওই জন্য এই থানা নিয়ে আমাদের কোনো মামলা নেয় না। তার আসতে মিনিমাম আধা ঘন্টা অথবা 20 মিনিট সময় লাগতে পারে। আমরা যদি আদাবর থানার আওতায় ভুক্তভোগী হতে পারি তাহলে ধরেন আপনার কয়েক সেকেন্ডের ব্যাপার। সীমানা বিভ্রান্তি মুখ্য নয়, দায়িত্ব এড়িয়ে যেতে থানাগুলো এই কৌশল নেই বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। মানুষকে ভালো রাখার প্রয়োজনে যেখানেই ঘটনা বা অপরাধ ঘটুক আইনি সেবা দেওয়া, এটাই কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। এই এলাকা বা স্থানটি এই থানার অন্তর্ভুক্ত নয়, এই ধরনের মন্তব্য কিন্তু আসলে এই জনবান্ধব হওয়ার প্রক্রিয়াতে নানা ধরনের মানুষের মধ্যে একটা অনাস্থার জায়গাটা তৈরি করবে। দায়িত্ব এড়িয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে পুলিশের জবাব, অতিরিক্ত দায়িত্ব মনে করেই অভিযোগ নেয় না থানা পুলিশ। সেক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগের পরামর্শ তাদের। যদি অফিসার ইনচার্জ মামলা না নেন সেই ক্ষেত্রে আপনার ওই ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার আছে অথবা সিনিয়র অফিসার যারা আছে তার সাথে কথা বলুন। আর তারাও যদি কোনো সিদ্ধান্ত না দেয় সেই ক্ষেত্রে আপনি ডিএমপি হেডকোয়ার্টারে আসেন। তবে ভোগান্তি ছাড়া কিভাবে সেবা সহজ করা যায় তা জানাননি এই কর্মকর্তা। সেই থানায় যে তদন্ত করার বিষয়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।
তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে বাগেরহাটে ইস্তিসকার নামাজ আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। সকাল 7টার দিকে মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে খোলা আকাশের নিচে নামাজের আয়োজন করেন মুসল্লিরা। নামাজে বিভিন্ন এলাকার 5 শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন। এর আগে জায়নামাজ হাতে নিয়ে মাঠে জড়ো হন মুসল্লিরা। আয়োজকরা জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশু পাখি, গাছপালা সহ সবাই খুব কষ্টে আছেন। গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য নামাজ আদায় করেন মুসল্লিরা। চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে 24 ঘন্টা সেবা বন্ধ রাখা হয়েছে। চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। 2 চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে তাদের গ্রেফতার এবং তাদের জামিন না দেওয়ার দাবিতে চট্টগ্রামে যে যারা যে বেসরকারি যে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সব ধরনের সেবা সেখানে বন্ধ রাখা হয়েছে এবং সেখানে নতুন করে কোনো রোগী ভর্তি করাচ্ছে না, কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না এবং পাশাপাশি যে চেম্বার বন্ধ রয়েছে রোগী দেখার। এবং সকাল থেকে আমরা কিন্তু এরকম ভিড় দেখতে পাচ্ছি। এরকম বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যানার দিয়ে কিন্তু একেবারে যে এখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গত 10 এপ্রিল কিন্তু চট্টগ্রামে যে পটিয়া জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে ডাক্তার রক্তিম দাসের উপর হামলা। এর পরবর্তীতে 14 এপ্রিল আবার চট্টগ্রাম মেডিকেল সেন্টারে যে আরেকজন ডাক্তার রিয়াজ উদ্দিন শিবলুর উপর হামলার প্রতিবাদে কিন্তু তারা চিকিৎসকরা 17 এবং 18 এপ্রিল চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু মানববন্ধন করেছেন এবং সেখান থেকে কিন্তু তারা বিভিন্ন প্রতিবাদ জানিয়ে কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসাবে আজকে অর্থাৎ আজকে ভোর 6টা থেকে, মঙ্গলবার ভোর 6টা থেকে বুধবার ভোর 6টা পর্যন্ত চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক সব ধরনের সেবা বন্ধ করে রাখা হয়েছে এবং প্রতিটি হাসপাতালের সামনে সামনে এরকম ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে, কোনো ধরনের সেবা তাদেরকে দেওয়া হবে না। এবং এই কারণে এই সিদ্ধান্তের কারণে চিকিৎসকদের কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়ছে রোগীরা। সকাল থেকে আমরা দেখেছিলাম অনেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার জন্য আসছে, অনেকে রোগী নিয়ে আসছে ভর্তি করানোর জন্য, কিন্তু তারা সেই সেবাটি তারা পাচ্ছে না। ফলে কিন্তু রোগীদের ভোগান্তি হচ্ছে এবং তারা সরকারি হাসপাতালের দিকে কিন্তু তারা ঝুঁকছেন। আপনাকে জানিয়ে রাখি, এরকম কিন্তু বিভিন্ন সময় হয়ে থাকে। রোগীরা মারা গেলে রোগীদের স্বজনরা কিন্তু বিভিন্ন চিকিৎসকের উপর হামলা করে এবং বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ভাঙচুর করে। বিভিন্ন সময় সে ঘটনাগুলো ঘটে থাকে। তারই অংশ হিসাবে কিন্তু গত 10 এবং 14 এপ্রিল যে 2টি ঘটনা ঘটেছে, 2জন চিকিৎসক, তার উপর পরবর্তীতে কিন্তু চিকিৎসকরা বিভিন্ন সময় চট্টগ্রামে যে বিএমএ এবং সাচিব সহ বিভিন্ন যে চিকিৎসকদের যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এখানে মানববন্ধন করেছিল এবং মানববন্ধন করে এই কর্মসূচি তারা দিয়েছে। আজকে ভোর 6টা থেকে আগামীকাল ভোর 6টা পর্যন্ত প্রায় 24 ঘন্টা সব ধরনের সেবা তারা বন্ধ রাখবে, যাতে এই সেবা বন্ধের ফলে একদিকে সরকারি মেডিকেলের উপর চাপ বাড়বে, ঠিক অপর দিকে কিন্তু বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে আমরা মানুষের রোগীদের উপচে পড়া ভিড় দেখছি এবং সেই পুরো চাপ পড়বে সরকারি হাসপাতালের উপর। এই কারণে কিন্তু অনেক রোগী সেবা থেকে বঞ্চিত হবে। এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। নিয়ম নীতির তোয়াক্কা না করে রংপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রে খনন করা হচ্ছে পুকুর। শুধু তাই নয়, খনন করা পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মহা উৎসবও চলছে। তবে বিষয়টি নিয়ে কোনো সদুত্তর মেলেনি কর্তৃপক্ষের কাছে। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে পুকুর খনন করে অবাধে চলছে বালু বিক্রি। এ বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে সময় টিভির উপস্থিতি টের পেয়ে বালু ভর্তি ট্রাক রেখে পালিয়ে যান চালক। অনুসন্ধানে জানা যায়, গেল 1 মাস ধরে সরকারি বিধি না মেনেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে স্তূপ করা হয়েছে। তবে বিষয়টি জানতে চাইলে প্রতিষ্ঠানটির কেউই মুখ খুলতে রাজি হননি। কোঅর্ডিনেটর গা ঢাকা দিলেও নিয়ম মেনে বালু উত্তোলন না করার বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি কোঅর্ডিনেটর। এটা দেখবেন, এটা আমার কোনো নির্দেশনাতে কাজ হয় না, আমি শুধু ট্রেনিংটা দেখি। এখানে যে ট্রেনিং কোর্সগুলো চলে সেটা আমি দেখি, ওটার কোর্স কোঅর্ডিনেটর হিসেবে আমাকে ডিউটি দেওয়া হয়েছে, সেটি আমি দেখি। এদিকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, দিলেন দায়সারা বক্তব্য। ওই কোথায় কি করলো না করলো এটা
দায় দায়িত্ব তার, যদি সেটা তার আইনগত দিক থেকে কোনো অবৈধ কাজ করে থাকে অবশ্যই দায় দায়িত্ব তার। তবে নিয়ম নীতি তোয়াক্কা না করে কিভাবে সরকারি প্রতিষ্ঠানের ভেতর পুকুর খনন করে বালু বিক্রি করা হচ্ছে সেই বিষয়ে তদন্তের দাবি স্থানীয়দের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। উন্নয়ন সহযোগীদের দেয়া ঋণ পরিশোধের চাপ বাড়ছে বাংলাদেশের কাঁধে। গেল মার্চ পর্যন্ত অর্থ বছরের ৯ মাসে ঋণের শুধু সুদ পরিশোধ বাবদই ব্যয় বেড়েছে ১১৭%। সরকারের দেয়া উন্নয়ন প্রতিশ্রুতি ঠিক রাখতে ব্যাপকভাবে বেড়েছে ঋণ নেয়ার প্রবণতাও। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হিসাবে এ সময়ে ৭২৪ কোটি ২১ লাখ ডলার ঋণ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দাতা সংস্থাগুলো, যা গত বছরের তুলনায় ১৩৫% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ ব্যয়ে দূরদর্শিতা দেখাতে না পারলে সুদের জালে আটকে যাবে বাংলাদেশের উন্নয়ন। চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে বৈদেশিক ঋণের সুদ বাবদ খরচ ছাড়িয়েছে ১০০ কোটি ডলার। রোববার দেশের বৈদেশিক ঋণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ এই ৯ মাসে বাংলাদেশকে কেবল সুদ বাবদ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করতে হয়েছে ১০৫ কোটি ৪৯ লাখ ডলার, যেখানে গত অর্থ বছরে সুদ বাবদ গুনতে হয়েছিল ৪৮ কোটি ৫৯ লাখ ডলার। স্বাভাবিকভাবেই বছর ব্যবধানে বেড়েছে সুদে আসলে ঋণ শোধ বাবদ ব্যয়। ইআরডির তথ্য, গত ৯ মাসে সব মিলিয়ে ২৫৭ কোটি ১৫ লাখ ডলার সুদ ও আসল গুনতে হয়েছে, যা আগের বছরের একই সময় ছিল ১৭৩ কোটি ডলার। অর্থাৎ চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে বৈদেশিক ঋণের সুদ আসল পরিশোধ বাবদ খরচ আগের বছরের তুলনায় বেড়েছে ৮৪ কোটি ডলার। এর মধ্যে বিভিন্ন ঋণের আসল শোধ করা হয়েছে ১৫১ কোটি ৬৬ লাখ ডলার। তবে এই সময় ঋণ প্রাপ্তির প্রতিশ্রুতিও অনেক বেশি পেয়েছে বাংলাদেশ। ৭২৪ কোটি ২১ লাখ ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উন্নয়ন সহযোগীরা। গত অর্থ বছরের একই সময় যা ছিল ৩০৭ কোটি ৬৬ লাখ ডলার। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ প্রাপ্তির তৃপ্তির ঢেকুর না তুলে তা যেন ব্যয় করা হয় লাভজনক প্রকল্পে। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে অর্থ ব্যয়ে স্বচ্ছতা। যখন আমরা এলডিসি থেকে বের হয়ে আসব, এরপরে কিন্তু এত সহজ শর্তে আর ঋণ পাওয়া যাবে না। যতটুকু নিচ্ছি ততটুকু যেন আমরা ভালোভাবে বাস্তবায়ন করি প্রকল্প, এবং সেখান থেকে যথাসম্ভব অপচয় যেন কম করি। আমরা যে ঋণটা নিচ্ছি সেখানে সুদের একটা চাপ রয়েছে। যেসব প্রকল্প দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়তা করার পাশাপাশি সার্বিকভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, এমন প্রকল্পে বৈদেশিক ঋণ নেওয়ার তাগিদ দেন অর্থনীতিবিদরা। এত বড় রাজস্ব ঘাটতি থাকে, তাইলে সেই অবস্থায় এই ঋণ এর সুদ পরিশোধ করাটা আমাদের জন্য অনেকটা কঠিন হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ভোলা শহর রক্ষা বাঁধের ইলিশা লঞ্চঘাট এলাকায় প্রায় ৫০ হাত ব্লক ধসে পড়েছে। এ সময় ব্লকের ওপর থাকা একটি দোকান নদীতে তলিয়ে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফাটল ধরে আছে ব্লকের ৪ থেকে ৫ মিটার এলাকা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন, সরাসরি যাচ্ছি তার কাছে। গত রাতে ভোলা শহর রক্ষা বাঁধের এই ইলিশা পয়েন্টের প্রায় ৫০ হাত এলাকা ধরে ব্লকে ধস নেমেছিল হঠাৎ করে। একদম ইলিশা লঞ্চঘাটের সিঁড়ি সংলগ্ন এলাকা থেকে উত্তর পাশ দিয়ে এই ধসটি নামে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পেছনেই এই ব্লকটি ধসে গেছে। এই ব্লকটি ধসের কারণে এখানে নদীর পাড়ে থাকা একটাই অস্থায়ী চায়ের দোকান তখন নদীতে তলিয়ে গেছে। মিরাজের চায়ের দোকান আমরা ঘাট সূত্রে জানতে পেরেছি। এবং এখানকার এখনকার অবস্থা যেটা দেখতে পাচ্ছি আমরা, যে মেঘনা নদীতে এই মুহূর্তে ভাটা চড়ছে। ভাটায় আমরা দেখতে পাচ্ছি যে এই গতকালকে যে ৫০ হাতের মতো ব্লক ধসে পড়েছিল, তার পাশে আজকে আবারও প্রায় ২০ হাতের মতো লম্বা এবং পাশে প্রায় ৫ থেকে ৬ হাত ব্লকে ফাটল ধরে আছে। তো স্থানীয়রা যে জানিয়েছেন যে কথাটি, যে যদি জোয়ারের সময় এই ফাটলটা আছে সেটা হয়তো নিচের দিকে দেবে যাবে। আর আমরা যে চিত্রটি এখন দেখতে পাচ্ছি, যেখানে উপর থেকে একদম নদীর তলদেশের দিকে বিরাট অবস্থা, খারাপ অবস্থায় রয়েছে এখানে। আর নদীর পাড়ে যে অবস্থাটি, এখানে
এখানে ঘাটে প্রায় নদীর বেড়িবাঁধের বাইরে এবং ভিতরে 50টির মতো দোকান রয়েছে এবং এখানে একটি মাছঘাটও ছিল। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে মাছঘাটটির এখান থেকে ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছে এবং অনেক দোকানের চাল বেড়া ইতিমধ্যে সরিয়ে নিয়েছে, যেটা হুমকির মুখে রয়েছে। স্থানীয়দের দাবি যে এভাবে যদি ব্লক ধসতে থাকে তাহলে এখান থেকে আর মাত্র 50 থেকে 60 হাত দূরেই ভোলা শহর রক্ষার বেড়িবাঁধটি, যে বাঁধটি যদি ভেঙে যায় তাহলে জোয়ার ভাটায় পুরো এই এলাকাটি ইলিশা এবং রাজাপুর এলাকাটি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা গতকাল রাতেই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামানের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে এই ব্লকগুলি এমনভাবে স্থাপন করা যে এটি আস্তে আস্তে ভেঙে নদীর দিকে স্থায়ী হবেন। আর এখন পর্যন্ত গতকাল রাত পর্যন্ত যে ব্লকটুকু ধসে পড়েছে এতে তেমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বলে তিনি জানিয়েছেন। তবে যদি এই ব্লক ধসের সংখ্যা আরো পরিমাণে বাড়তে থাকে তাহলে ঝুঁকি রয়েছে এলাকার বাঁধ এবং এই এলাকার নদী ঘাটটি নিয়ে। আর সবচেয়ে বেশি যে বিষয়টি রয়েছে যে এখানে 3টি লঞ্চ ঘাট রয়েছে। ঘাটটি থেকে ভোলা ঢাকা এবং ভোলা লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল করে। বিআরডব্লিউটিএ কে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এই ঘাটগুলো যেন দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়া হয়। যদি এখান থেকে সরিয়ে না নেওয়া হয় তাহলে এই যে ব্লকের যে ধস রয়েছে ধসে বড় ধরনের কোনো ঝুঁকি থাকতে পারে। তো বিআরডব্লিউটিও ঘাট সরানোর জন্য আজকে সকাল থেকে কাজ শুরু করবে বলে আমরা বিআরডব্লিউটিএ সূত্রে জানতে পেরেছি। তো এ ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে শহর রক্ষা বাঁধের ব্লক ধসের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ভোলার ইলিশা ঘাট এলাকা থেকে। উদ্বোধনের 5.5 মাসেও নির্মাণ কাজ শেষ হয়নি নীলফামারী চিলাহাটির রেল স্টেশনের আইকনিক ভবনের। আগামী 2 মাসের মধ্যে ভবনটি রেলওয়ের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা জানান সংশ্লিষ্টরা। আর ইমিগ্রেশন চালুর পাশাপাশি শিগগিরই চিলাহাটি স্থলবন্দর চালুর আশ্বাস জেলা প্রশাসনের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারী চিলাহাটি রেলওয়ে স্টেশনের আইকনিক ভবনের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। নির্মাণ শেষ না হতেই তড়িঘড়ি করে 2023 সালের 4 নভেম্বর ভবনটির উদ্বোধন করেন তৎকালীন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। অথচ সংশ্লিষ্টরা বলছেন অত্যাধুনিক এ ভবন হস্তান্তর করতে সময় লাগবে আরও অন্তত 2 মাস। 2022 সালের 1 জুন থেকে চিলাহাটি ঢাকা রুট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলাচল করছে যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস ট্রেন। এলাকাবাসী জানান চিলাহাটি রেলওয়ে স্টেশনে ইমিগ্রেশন সুবিধা চালুর দাবিটি দীর্ঘদিনের। এর সঙ্গে যুক্ত হয়েছে চিলাহাটি স্থলবন্দর নির্মাণ। দুটি দাবি পূরণ হলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে নীলফামারীর আর্থ-সামাজিক অবস্থার। চিলাহাটি স্থলবন্দর চালু হলে আমাদের এই উত্তরাঞ্চলের মানুষের, বিশেষ করে নীলফামারী জেলার ব্যবসায়ীদের মালামাল আমদানি রপ্তানি ব্যয় কমে আসবে। যত শীঘ্রই সম্ভব এটা আপনার এখান থেকে প্যাসেঞ্জার উঠানামার জন্য কাস্টম ইমিগ্রেশন ব্যবস্থাপনা সম্পন্ন হবে। জেলা প্রশাসন বলছে ভবনটির নির্মাণ কাজ শেষ হলেই চালু হবে ইমিগ্রেশন সুবিধা। আগামী জুনের ভিতরে এই ভবনটির নির্মাণ কাজ সম্পূর্ণরূপে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এটা শেষ হলে আরও বেশ কিছু সুবিধা সেখানে মানুষের জন্য যুক্ত হবে। চিলাহাটিতে রেল স্টেশনের আইকনিক ভবন নির্মাণের ব্যয় ধরা হয়েছে 101 কোটি টাকা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দেশের বাইরের খবর। ভারতে চলমান লোকসভা নির্বাচনের মাঝেই মুসলমানদের আক্রমণ করে ভাষণ দিয়ে তুমুল সমালোচনার জন্ম দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস ক্ষমতায় আসলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে রাজস্থানে এক নির্বাচনী জনসভায় এমন বেফাঁস মন্তব্য করেন তিনি, জানিয়ে বিরোধীদের ব্যাপক তোপের মুখে পড়েছেন এই বিজেপি নেতা। এরই মধ্যে প্রথম দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘিরে যখন রাজনীতির মাঠ সরব, ঠিক সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুসলমান বিরোধী বক্তব্য নিয়ে তুঙ্গে বিতর্ক। রাজস্থানে এক নির্বাচনী জনসভায় আক্রমণাত্মক ভাষণে বিজেপি নেতা বলেন, এবার কংগ্রেস ক্ষমতায় আসলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে। তারা বিবাহিত নারীদের গলার পবিত্র মঙ্গলসূত্র ভাগ বাটোয়ারা করে দেবে বলে মন্তব্য করেন তিনি। এই বক্তব্যের জেরে বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। ক্ষোভ ঝেড়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, জয়রাম রামেশের মতো বিরোধী শীর্ষ নেতারা। দাবি, প্রথম দফার ভোটে সেভাবে সাড়া না পেয়ে হতাশ মোদী, তাই ধর্ম এবং মিথ্যাকে পুঁজি করছেন তিনি।
এবারে নির্বাচনী প্রচার প্রচারণায় কংগ্রেস কিংবা মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করে বিজেপির পক্ষ থেকে সেভাবে কোনো আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা যায়নি। অনেক পর্যবেক্ষকের মতে লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটের হার আশানুরূপ না হয় আবারও ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছেন নরেন্দ্র মোদী। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ। মুস্তাফিজের জায়গায় থাকলে জিম্বাবুয়ে সিরিজ নয়, বরং আইপিএলকেই বেছে নিতেন এবাদত হোসেন। যদিও বোর্ড চাইলে এই ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলতে পারলে সর্বোচ্চ প্রস্তুতি নিতেন লাল সবুজের জার্সিতে। এবাদত আরও মনে করেন কাটার মাস্টারের মতো তাসকিন শরীফুলরাও আইপিএল খেললে লাভটা হতো বাংলাদেশ ক্রিকেটের। ইনজুরিতে লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে থাকা সিলেট এক্সপ্রেসের কথা শোনাচ্ছেন সাব্বির মিথুন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সেলিম। ধরেন এই সেম প্রেক্ষাপট, আপনি ফিট আছেন, আপনার কাছে অফার আসলো যে আইপিএল এর আপনি 10টা ম্যাচ খেলতে পারবেন আর জিম্বাবুয়ে সিরিজে 5টা ম্যাচ খেলবেন। যেহেতু টি20 বিশ্বকাপ সামনে, প্রস্তুতি গ্রহণের হিসেবে আপনার কাছে কোনটাকে আপনি প্রায়োরিটি দিতেন? ইফ ইউ গট দ্য এনওসি, সবকিছু ক্লিয়ার। যদি এনওসি ক্রিকেট বোর্ড আমাকে দেয় তাহলে আমি আইপিএলে যাব। দেশ না আইপিএল, মোস্তাফিজ ইস্যুতে দ্বিধা বিভক্ত খোদ বিসিবি। কেউ চাইছেন কাটার মাস্টার বিশ্বকাপ প্রস্তুতি নিক চেন্নাই জার্সিতে, কেউ এগিয়ে রাখছেন জিম্বাবুয়ে সিরিজকে। ক্রিক অপস তো আরও এক ধাপ এগিয়ে। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, ওইখানে মুস্তাফিজকে শেখানোর হয় না, আর কোনো দরকার নেই। সিলেট এক্সপ্রেসের ভাবনা অবশ্য ভিন্ন। তার মতে টি20 বিশ্বকাপের আগে আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগবে ফিজের। তাসকিন শরীফুলদেরও এনওসি দিলে লাভবান হতো বাংলাদেশ ক্রিকেট দলই। আইপিএল তো অনেক কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট, সো ও যখন ওখানে ভালো পারফর্ম করতেছে, তার মানে কি ওর বোলিংয়ের যে শেপ যেটা আছে ওটা আসতেছে, ওর রিদম আসতেছে, তো এটা তো বাংলাদেশ টিমের জন্য হেল্পফুল। বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রায় সব বোর্ডই প্রথম সারির ক্রিকেটারদের আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছে। তাদের বিপক্ষে খেললে খেলোয়াড় হিসেবে আরও পরিণত হওয়ার সুযোগ থাকে বলেও মনে করেন সিলেট এক্সপ্রেস। টি20 ওয়ার্ল্ড কাপে আমি যাদের সাথে খেলবো ওরাই আইপিএল খেলতেছে, সো যে জিনিসটা হবে ওখানে যারা আইপিএল যারা খেলতেছে ওখানে যে প্ল্যান করা হচ্ছে, ডেফিনেটলি বিরাট কোহলিকে প্ল্যান করা হচ্ছে, রোহিত শর্মাকে কী বল করা হবে প্ল্যান করা হচ্ছে, সো মেথুয়েডকে কীভাবে বোলিং করা হবে প্ল্যান করা হচ্ছে। সো এক্স্যাক্টলি ওই প্ল্যানগুলো যদি আমার মাথায় থাকে দেন আমি এসে ওইটা আমার বাংলাদেশ টিমে আমি সবাইকে হেল্প করতে পারি যে না আমরা ওই আইপিএলে এই প্ল্যানটা করছি ওরা আউট করার জন্য। এই জিনিসটা একটু সুবিধা যে আমাদের মুস্তাফিজ ওখানে খেলতেছে, ভালো করতেছে, নিশ্চয়ই ওর প্ল্যানিং করে বল করতেছে, ওর প্ল্যানটা যে ওর মুখস্থ যাতে থাকে, ওর মনে যাতে থাকে, এইটা আমাদের জন্য বাংলাদেশ টিমের জন্য ওয়ার্ল্ড কাপে হেল্প হবে। যদিও দেশের প্রয়োজনে অনাপত্তিপত্র না পেলে ঘরোয়া বা ইন্টারন্যাশনাল ম্যাচেই নিজের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার পরামর্শ এবাদত হোসেনের। ক্রিকেট বোর্ড চাইছে বা আমার দেশ চাইছে যে আমাকে ন্যাশনাল টিমে খেলতে হবে, আমি ন্যাশনাল টিমে খেলবো। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। খেলি দেন হয়তো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অসহ্য গরম আর লোডশেডিংয়ে মরার উপর খাঁড়ার ঘা, মশার উপদ্রব, তাপপ্রবাহের হিট স্ট্রোকে মারা যাচ্ছে প্রাণীকুলো, ক্ষতির মুখে পোল্ট্রি শিল্প। প্রথম যখন এই ফার্ম ছাড়ছে তখন ভাত রাঁধছে, আমরা তো জানি না, ভাত একটা কয়লার মতো কালো হয়েছে, খাইতে পারিনি। আঙ্গর কে পানি খাওয়াই মারবো নাকি বালাহরি আঙ্গরে দিব। সুপেয় পানির দাবিতে এবার রাস্তায় নেমে মিছিল, লাইনের পানিতে ময়লা দুর্গন্ধ, খাওয়া তো দূরের কথা, গোসল গৃহস্থালির কাজকর্ম করাও দায়, চরম দুর্ভোগে রাজধানীবাসী। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।